আহত বিক্ষোভকারীদের বিক্ষোভ নিয়ে এবং দ্য ওয়ে হাসনাত আবদুল্লাহ বিষয়টাকে ডিল করেছেন, আমার কাছে একটু মনে হয়েছে যেন হাসনাত দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলেছেন, যেন সরকারেরই একজন এমনভাবে বলেছেন কথাগুলো। একদিক থেকে সাধুবাদ পাবার যোগ্য, সে এগিয়ে গেছেন আহত বিক্ষোভকারীদের দমানোর জন্য, কিন্তু পাশাপাশি এই যে একটা সিগন্যাল, এটাকে আপনি কিভাবে দেখছেন সেটা জানবো। আর আমলাদের উপর অতিরিক্ত নির্ভরশীলতা সরকারের, সেখানেও আমি আপনার ধন্যবাদ আপনাকে। যারা হাসনাত আবদুল্লাহ যা করেছেন, আমি এটাকে মানে কোনোভাবে প্রশংসা করতেও প্রস্তুত নই। গতকাল উনি ঝুঁকিতে ছিলেন না, কিন্তু এর আগে একদিন উনি ঝুঁকিও নিয়েছিলেন। সেটা হলো 7 কলেজের সাথে ঢাকা ইউনিভার্সিটির যে ঝামেলা হচ্ছিল, উনি খুব ঝুঁকি নিয়ে সামনে দাঁড়িয়েছেন। উনি বিপদে পড়তে পারতেন, উনি হামলার শিকার হতে পারেন, ওনাকে কিন্তু দুয়াধ্বনি দেওয়া হয়েছিল। আমি তখনও বলেছি এবং এখনও বলছি, একটা রাষ্ট্রে আমরা একটা সরকার রাখি না, আমি এভাবে বলছি, আমরা একটা সরকার পুষি। অঙ্কটা কত? গত বাজেটে 7.5 লাখ কোটি টাকার মধ্যে 2 লাখ কোটি টাকা হচ্ছে উন্নয়ন বাজেট, বাকি 5.5 লাখ কোটি টাকা হচ্ছে সরকারের অপারেশনাল বাজেট। মানে আমরা 5.5 লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষি। তার মধ্যে আমলা হোক, ইভেন প্রধান উপদেষ্টা পুরো সুযোগ সুবিধা আছে, তার ফিনান্সিয়াল মান্থলি কম্পেনসেশন সহ উপদেশ, সবাই এখানে আসলে রাষ্ট্রীয় উপকারভোগী মানুষ। আমরা পুষি সরকারটা। তো সেখানে হাসনাত আবদুল্লাহকে কেন আসতে হবে? যেখানে যে ধরনের পরিস্থিতি হবে সেখানে সেই মানুষটা যাবেন। এবং যে প্রবণতা শুরু হয়েছিল, আবারও বলি, এটা সরকারের বিরুদ্ধে, এটা একদম। এবং এটা সরকারের বিরুদ্ধে হলে সরকার, যদি মনে করা হয় যে কোনো সরকারের কেউ যাবেন, তো সরকারের কোনো উপদেষ্টা, এবং যদি প্রয়োজন হয় ছাত্র উপদেষ্টাও আছে। এখানে আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু এই সরকারকে সমর্থন, এই সরকার কিন্তু ওন করছে, বিএনপি ওন করছে, জামাত ওন করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল আন্দোলনে তারা সবাই ওন করছে, এটা আমাদের সরকার। সেই জায়গা থেকে কিন্তু তারা ওন করার জায়গা থেকে যেতে পারে, কিন্তু শুধুমাত্র আমরা দলকে দেখি কেন, বা আমি ওন করার জায়গা থেকে যাওয়া সমর্থন করি না। আমি আবারও বলছি, যেমন ধরুন আমি আরেকটু পেছনে যাই, বন্যা হলো, সবার কাছে টাকা চাইলাম, টাকা দিল, সবাই আমরা মন থেকে ত্রাণ দিয়েছি। আমি এটা পছন্দ করি না। কিন্তু আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই যেখানে তার নাগরিকরা যখন বিপদে পড়বে, সে দুর্দশার শিকার হবে, রাষ্ট্র সর্বস্ব দিয়ে তার সাথে দাঁড়াবে, রাষ্ট্র তার সম্পদ সব ওইদিকে অ্যালোকেট করবে, রাষ্ট্র তার দায়িত্ব নেবে। আমরা সেরকম একটা রাষ্ট্র দেখতে চাই। সুতরাং যারা হাসনাতের যাওয়াটাকেও আমি ডিনাউন্স করি। এর আরেকটা বড় বিপদ আছে, আমি সেই জায়গায় আসছি। যেটা বলছিলাম, সরকার যদি মনে করে সরকারের কোনো প্রতিনিধি যাবে, এটা সরকার ম্যানেজ করবে, ঠিক আছে, কোনো একজন উপদেষ্টা, ইভেন ছাত্র উপদেষ্টা আছে 3 জন, যারা এই কিছুদিন আগেও তাদের সাথে রাস্তায় মুভমেন্টে ছিল। তো তারা কেউ যায়নি কেন? যারা হাসনাতের এভাবে যাওয়ার মাধ্যমে যেটা আরও প্রমাণিত হয়ে যায় যে এই অভিযোগটা বিএনপির দিক থেকে কিছুদিন আগে সফটলি করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বলেছেন, ছাত্ররা যদি দল তৈরি করে নিরপেক্ষতা প্রশ্নের মুখোমুখি হবে। আমরা তো এখন দেখছি সরকার এবং এই ছাত্রদের মধ্যে ওভারল্যাপিং আছে। উনি আশ্বাস দিচ্ছেন, গতকাল দাঁড়িয়ে উনি এটা দেখছেন, উনি এটা করছেন, এবং অনেক ক্ষেত্রে উনি কাজ করতে পারছেন। তার মানে সরকারের কাছে তার এই ধরনের একটা অ্যাক্সেস আছে, এবং মানুষের সামনে এই মেসেজটা আসছে যে বাইরে যেসব স্টুডেন্ট আছে তারাও আসলে ডিফ্যাক্টো সরকার, তারাও কিন্তু সরকারের অনেক জায়গায় তাদের গুরুত্বপূর্ণ প্রভাব আছে। ফলে সরকারের নিরপেক্ষতার যে প্রশ্ন, সেটা আরও ডালপালা মেলবে জনাব হাসনাত যা করছেন। এবং সবচেয়ে জরুরি কথা, অথরিটি ছাড়া এই কাজটা করা। আজকে তো না হয় ছাত্রদের সাথে বসেছে, উনি মাঝে মাঝে এমন হয়েছে, আমাদের মনে আসে নিশ্চয়ই, এইচএসসি পরীক্ষা যখন পেছানো হয়, তখন সচিবালয়ের কর্মকর্তা এবং স্টুডেন্টদের মাঝখানে বসে জনাব হাসনাত নেগোশিয়েট করেছেন। এগুলো প্রত্যেকটাই আসলে আমাদের এই যে সিস্টেম আছে এর বাইরে। আর একটা প্রশ্ন আমলাদের ক্ষেত্রে যদি বলি, এটা কি তিনি নিজ দায়িত্বেই যান নাকি তাকে আসলে আমার মনে দেন সরকারে, সেটা আমরা, আচ্ছা, সরকার তো নিষেধ করছে না, সরকার একটা নিষেধ করছেন, এটা তো অবভিয়াস। নিষেধ করলে উনি বারবার যেতেন না, উনি বারবার যাচ্ছেন এবং উনি অনেক সময় অনেক কিছু করে দিতে পারছেন। তো তাহলে আমরা ধরতেই পারি যে যারা বাইরে আছে তাদের একটা ইমেজ বিল্ডিং এর চেষ্টা সরকারের জায়গা থেকে, এগুলো নিরপেক্ষতার প্রশ্ন তৈরি করে। সচিবদের নিয়ে দুটো কথা একটু বলি। একটা সরকারকে চলতে হলে বাংলাদেশের মতো দেশে, যেখানে আসলে একটা সিস্টেম ঠিকঠাক মতো কাজ করে না, আপনার একটা পলিটিক্যাল ফোর্স লাগবে। আপনার যদি পলিটিক্যাল ফোর্স ঠিকঠাক মতো না থাকে, আপনাকে তো রিলাই করতে হবে। ফলে যেটা দাঁড়িয়েছে, এই সরকারের সেই রকম পলিটিক্যাল ফোর্স নিজস্ব একদম নেই। যদিও বিএনপি, জামায়াত সহ সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু সরকার খুব বেশি কনফিডেন্ট ফিল করছে না। ফলে তারা মনে করছে আমলাদের উপরে নির্ভর করেই তাদের বেসিক কাজগুলো তারা করতে পারবেন। এবং সরকারের সিদ্ধান্তহীনতার কারণে, আমি একটা উদাহরণ একটু দেই। একবার জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা তথ্য বেরিয়ে যাওয়ার পর যে 50-50 উপসচিবের ক্ষেত্রে হবে, প্রশাসনের আমলারা তাদের সার্ভিস রুল ভঙ্গ করে সমাবেশ মিছিল করেছেন সচিবালয়ের ভেতরে।
তারা অডিটোরিয়াম ভাড়া করে তীব্র ভাষায় সরকারকে আক্রমণ করেছেন, কোনো ব্যবস্থা সরকারের দিক থেকে নেওয়া হয়নি। তো যখন আপনি এটা করবেন না, তখন আপনারা বুঝবেন যে এই সরকার তো আসলে দুর্বল, তাদের সাথে যে কোনো কিছু করা যায়। ফলে তারা করছেন। এবং নট অনলি দ্যাট, এটুকু যোগ শেষ করি যে আহতদের কথা আসলো, আমাদের প্রধান উপদেষ্টা নিউ এজ সম্পাদকের সাথে ইন্টারভিউতে স্পষ্টভাবে বলছেন যে আমলাতান্ত্রিক জটিলতার জন্য আসলে এটা করতে পারছেন না। তো সরকারের থেকে যদি তারা এগুলো ম্যানেজ করতে না পারেন, আমলারা তো এম্পাওয়ার্ড হবে, এবং যখন স্বীকার করেন এই কারণে আমরা পারছি না, আমরা দুর্বল, তো ছেড়ে দেবে কেন? নারী স্টারদের, অভিনেত্রীদের শোরুম উদ্বোধনে যাওয়ার কথা ছিল এবং শোরুমগুলো উদ্বোধন তারা করতে পারেননি। তৌহিদি জনতাদের বাধার মুখে এমনকি ফুটবল ম্যাচ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও পরে একটি ফুটবল ম্যাচ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু প্রথমত কথা থাকে যে এটা তারাই জিতে গেছে এবং বন্ধ করা গেছে। এই তৌহিদি জনতা কারা এটা যখন আমরা বুঝতে গেছি, তখন আমরা দেখেছি যে এখানে এলাকার যারা ধর্মপ্রাণ মুসল্লি আছে তারা আছেন, এবং সাথে জামাতের কর্মী আছেন, পি চরমোনাই পীরের সাথে কাজ করেন এমন কর্মী আছেন, এমনকি মামুনুল হকের সাথে কাজ করে এরকম কর্মীরাও আছেন। তো আপনারা কি দলীয়ভাবে আপনাদের যারা নেতাকর্মী তাদেরকে এই বিষয়টায় কোনো বার্তা দিয়েছেন, বা আপনারা তো চরমোনাই পীরের সাথে ঐক্য করতে যাচ্ছেন, সেখানেও আপনারা কোনো বার্তা দিয়েছেন কিনা যাতে এই ধরনের ঘটনা না ঘটে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে পূর্বের যে প্রসঙ্গটি ছিল যে আমরা তো সবাই মিলেই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই যে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য তারা যেন একটু পরিবেশ তৈরি করতে পারে এবং সময়টুকু স্মুথলি যেন তারা চালাতে পারে। আমরা একটু আগে আলাপ করছিলাম যে এখানে অনেকগুলো প্রবলেম তো রয়ে গেছে, যার কারণে তারা এক্ষেত্রে বারবারই হোঁচট খাচ্ছেন। আমার মনে হয় দেখবেন যে এই গভর্নমেন্টের কি বলে যে প্রতি বিপ্লব যদি আমরা সূচনার ঘটনাগুলোকে বলি এবং পরে যে দাবি দেওয়ার পাহাড়, তাতে মানে প্রতিদিনই এই সরকার এইসব বিষয় নিয়ে একটা বিপর্যস্ত অবস্থার মুখোমুখি হচ্ছেন। 2 নম্বর হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু আসলে তারা কিছুটা হলো বিপর্যস্ত এবং তারা আগে একটা স্টাইলে কাজ করে অভ্যস্ত ছিল। এখন এই চলমান পরিস্থিতি উত্তরণের জন্য যে পরিমাণ আন্তরিক হওয়া দরকার, যে পরিমাণ আত্মবিশ্বাস তাদের থাকা দরকার, যে পরিমাণ সুসংগঠিত হওয়া দরকার এবং বলিষ্ঠতার সাথে এটা ফেস করা দরকার, সেটা এখনও 5ই আগস্টের সময়ের যে বিপর্যস্ত অবস্থা সেখান থেকে তারা এখনও স্বাভাবিক অবস্থায় আসতে পারে নাই। এখন এই অবস্থায় আমরা প্রতিদিনই দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে পড়ছেন। তো এক্ষেত্রে আসলে সরকারেরও উচিত যে কোন কোন বিষয়গুলো একটা করে দাবি করব আমরা, আর সরকার সেটা পূরণ করবেন 7 দিন 10 দিন আন্দোলন করার পরে। এটা কেন? মৌলিক কোন কোন দিকগুলো করা উচিত সেগুলো তারা তালিকা করবেন, তালিকা করে এই বিষয়গুলো সমাধানের জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু সেই পদক্ষেপ কিন্তু আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখছি 2টা জিনিস লক্ষ্য করছি। এক, দাবি আদায়, এবং দাবি আদায় করে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন আন্দোলন করার পরে তারপরে দেখা যাচ্ছে সরকার এটিকে মেনে নিচ্ছেন। 2 নম্বর হচ্ছে কোনো একটা ঘোষণা দেওয়ার পরে যে এটার বিরুদ্ধে বক্তব্য হচ্ছে আবার সেখান থেকে পিছিয়ে সরে আসছেন। তাহলে প্রত্যেকটা কাজ যেভাবে সুনিপুণভাবে করা উচিত এবং প্রত্যেকটি কাজ যেভাবে ভেবেচিন্তে করা উচিত এবং যে কাজটি সুষ্ঠুভাবে করা উচিত, সব ক্ষেত্রেই কিন্তু একটা সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে তাদের কার্যক্রমের মধ্যে। যার কারণে আসলে রাজনৈতিক দলগুলোর যেমনিভাবে সহযোগিতা আছে এবং সেটা থাকবে, ছাত্র সংগঠনগুলো বা সমন্বয়ক যারা ছিল তারা হয়তো বেশি ফিল করছেন, যে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় ছিলাম, অতএব এখন যেন বেশি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, অতএব আমাদেরই রাস্তায় আবার গিয়ে হলেও এটা নিয়ন্ত্রণ করা দরকার। প্রসঙ্গে যদি আমি আপনার মন্তব্য জানতে চাই, যে আমার মনে হয় ফুটবল ম্যাচ বন্ধ করা বা যে কোনো পজিটিভ কাজ বন্ধ করার জন্য এটা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে তো প্রশ্নই নাই। তবে সাধারণ জনগণ যেখানে অশ্লীলতা, বেহায়াপনা বা পরিস্থিতির অবনতি ঘটার মতো কোনো পরিস্থিতি থাকে, সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসে। এখানে শুধু আলেমরা এগিয়ে আসেন বিষয়টা এমন নয়, সব ধরনের সাধারণ মানুষ এখানে এগিয়ে আসতে পারেন। তারা হয়তো ভুল মেসেজের কারণে এগিয়ে আসতে পারেন, অথবা তাদেরকে কেউ পিছন থেকে ভূমিকা পালন করার কারণে তারা এগিয়ে আসতে পারেন, আবার তারা তাদের
মনে করতে পারেন যে তাদের ভূমিকার মাধ্যমে অশ্লীলতা বেহায়াপনা অথবা কোনো নেগেটিভ চর্চা এগুলো বন্ধ হোক, সেই চেতনা থেকেও তারা এগিয়ে আসতে পারে। এটার সাথে কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স থাকা তো প্রশ্ন নাই, এটা সাধারণ একটু প্রশ্ন জনগণের রাখতেই স্বতঃস্ফূর্ত। হবে আমাকে, আপনি কি নারী ফুটবল ম্যাচের মধ্যে কোনো বেহায়াপনা দেখেন? বা একজন নারী আমি সেটি একটু বলছি না, শোরুম আমি উদ্বোধন আমি করছে আমি এখানে শুধু কোনো- নারী ম্যাচ তো না, আপনি বললেন যে আবার উদ্বোধন এটা আউট, আমি বলছি যে সাধারণ জনগণের সেন্টিমেন্টটা কোথায়। এটা কোনো একটা প্রোগ্রাম আয়োজনের সময় আয়োজকরা যদি সেটি বিবেচনায় রাখে যে আমি যে কর্মসূচিটা গ্রহণ করছি সেটা সাধারণ জনগণের মধ্যে তাদের কোনো মানে ক্রিয়া প্রতিক্রিয়া জন্ম হতে পারে কি না, সেই বিষয়গুলো সামনে রাখার কথা আমি বলছি। আমি কিন্তু কোনো স্পেসিফিক প্রোগ্রামের কথা বলছি না। বা কোনো ধরেন আপনার স্পেসিফিক এখানে প্রোগ্রাম অভিনেত্রীরা এখানে যে শোরুম নারীদের উদ্বোধন করতে যাচ্ছে, এখানেও কি আপনি এটা এখন দেখেন যে যিনি উদ্বোধন করবেন এটা একান্তই তার নিজস্ব, যিনি নিয়ে যাবেন সেটিও একান্তই তার নিজস্ব। এটাতে তো আলাদাভাবে আরেকজনের কোনো পজিটিভ কাজের মধ্যে বাধা প্রদান করা, যারা করেন তারা কোন দৃষ্টিকোণ থেকে করছেন সেই বিষয়টি তাদের ব্যাপার, কিন্তু এক্ষেত্রে তো কোনো না, কিন্তু ইতিবাচক কাজে দু একটি ঘটনা আমরা দেখেছি সেখানে জামাতের কর্মীও ছিলেন না এবং না, এটা হচ্ছে একটা অপপ্রচার। না, এটা আমরা এটা একটা ওসি অপপ্রচার। নিজে বলেছেন সেই জায়গা থেকে আমরা আমার মনে বলছি। হয় ওসিও হয়তো বিভ্রান্ত হয়ে বলতে পারেন অথবা পরিকল্পিতভাবে বলতে পারেন। জামাতের কর্মীরা কোনো ধরনের হটকারী কার্যক্রমের সাথে নেই, কখনোই নাই। আমার একটা আপনারা জিনিস কি নিয়ে একটু কৌতূহল আমরা আছে। সামনে বিষয়টা আমরা জানার ইনশাআল্লাহ চেষ্টা করেছেন আসলে আপনাদের দলীয় কোনো কর্মী ওখানে না, ছিল আমরা কিনা? আমাদের কাছে যতটুকু রিপোর্ট, আমরা তো প্রতিটি আমাদের তো কর্মীদের অবস্থান সম্পর্কে আমরা ধারণা রাখি, সুতরাং আমাদের কোনো কর্মীর এই জাতীয় কাজে যাওয়ার প্রশ্ন নেই। যে এই যে ফুটবল খেলা দুটো জায়গায় হলো, 3টা জায়গায় শোরুম উদ্বোধন, আর মানে 80টার বেশি মাজার ভাঙা হয়েছে, ধরুন ফুটবল খেলার ক্ষেত্রে আপনাদের দল থেকে কি কোনো অবস্থান নেওয়া হয়েছে বা স্টেটমেন্ট দিয়েছেন আপনারা? কোনটা না, আমাদের কর্মীরা করে থাকলে না তো না, আমরা কর্মীদের জন্য না, দেশে যে এরকম একটা কারো একটা অধিকার হরণ করা হচ্ছে সেটা কারো প্রতিটি ক্ষেত্রে আমি বলি যে অধিকার হরণ করার প্রশ্ন বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার প্রশ্নে আমরা যেখানে যেখানে স্টেটমেন্ট দেওয়া প্রয়োজন মনে করি আমরা যে আজকের এই সরকারকে যেটা বলবো সেটা হলো যে প্রথম থেকেই তাদের উচিত ছিল যে এই সমস্ত দাবি দেওয়ার ব্যাপারে সব কিছুতে এটাকে অ্যাভয়েড করে, যেটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব তারা করবে, আমাদের দায়িত্ব না, তাহলে তাদের উপর এই প্রেশারটা আসতো না। আর এখন তো স্বাভাবিকভাবে দেশের এই সরকার মানে কোনোটাই ম্যানেজ করতে পারতেছে না। একটা হলো যে যেটাই ম্যানেজ করা দরকার সেটাও পারতেছে না, পাশাপাশি আস্তে আস্তে তার যে জনপ্রিয়তা বা যেটা থাকা দরকার পাবলিকের কাছে সেটাও আজকে আস্তে আস্তে তারা হারাচ্ছে। এই কারণে আমরা বলবো যে আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই এই সরকার সফল হোক, এবং সেই সফলতাটা হলো একটাই, সেটা হলো যে তারা যদি একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা অর্পণ করাটাই হলো তাদের সবচেয়ে সাকসেস। কাজে সেই সাকসেসের দিকেই তারা এখন আগাবে, এবং সেটা আগানোর জন্য রাজনৈতিক দলগুলো তার প্রতিপক্ষ না, রাজনৈতিক দলগুলো তার সহায়ক শক্তি। এই কারণে রাজনৈতিক দলগুলোকে দূরে না ঠেলে দিয়ে যত ক্লোজ করতে পারবে এবং তাদের পরামর্শ নিয়ে যত কাজগুলো করতে পারবে ততই ভালো হবে। আর দেশের যে কোনো বাস্তব অর্থে যে সমস্ত কাজগুলো করা দরকার বা যেগুলো হওয়া দরকার, আমরা তো চাই না এমন কোনো কিছু সৃষ্টি হোক। বিএনপি সবসময়, বিএনপির রাজনীতিটা কি, বিএনপি এক্সট্রিম রাইটও না এক্সট্রিম লেফটও না। বিএনপি এই কারণে আজকে বাংলাদেশে গ্রহণযোগ্য একটা দল হিসাবে কিন্তু এই কারণে জনগণের কাছে আজকে সবচেয়ে জনপ্রিয়। কাজে আমরা বাংলাদেশের সেই ধারাটাকে অব্যাহত রাখতে চাই, যে আমরা এখানে কোনোভাবেই কোনো কট্টর না, আমরা এখানে লেফটও কট্টর না রাইটও কট্টর না, আমরা একটা মাঝামাঝি পন্থার একটা ডেমোক্রেটিক উদার নৈতিক একটা গণতান্ত্রিক দল, এবং আমরা বিশ্বাস করি দেশটাকে আগায় নিতে হলে এটাই দরকার। সেখানে সব ধর্ম থাকবে, বর্ণ থাকবে, সবার মতকে আমার মূল্য দিতে হবে। এবং আজকে শুধু বাংলাদেশ তো একটা বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, বাংলাদেশ তো আজকে সারা বিশ্বের একটা অংশ। তাই আজকে কোনোভাবেই সেটার সাথে বিচ্ছিন্ন হয়ে তাই বসবাস করতে পারবো না। আজকে যদি আমি ইসলামের কথা বলি তাহলে আজকে সৌদি আরবের কী অবস্থা, আজকে ইরানের কী অবস্থা, তাই না? আজকে যদি কমিউনিজমের বলি তাদের কি অবস্থা। অর্থাৎ সব কিছুকেই সামঞ্জস্য করেই আমাকে চলতে হবে। এখানে কোনোটাই কট্টর হওয়া যাবে না। আপনাদের একটা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন আপনার সড়কের নামার, এবং সেটা ফেব্রুয়ারিতেই। এটা কি ফেব্রুয়ারিতেই হওয়া জরুরি ছিল কিনা? না, আমরা বলতেছি এটা সরকারকে বলার জন্য যে আপনি এখনো সময় আছে, যে আপনি
যেহেতু এগুলো হচ্ছে না, আপনি বারবার বলার পরে আপনি একটা রোড ম্যাপ দেন নাই। সরকারকে চাপে রাখতে চান না, আপনারা, চাপে যে মানে কি, কারণে আপনি দেন, দিতে হবে। অর্থাৎ পারছেন না আপনি, কাজে এগুলো করেন। আর যেহেতু এখন কোনোটাই পারতেছেন না, এখন নির্বাচন দেন।